এটা BA 4th সেম বাংলা বিষয়ের সাজেশন। প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয় বন্ধুরা, আজ আমি চলে এসেছি তোমাদের কম্পালসারি বাংলা অর্থাৎ CCL22 বা L22 বিষয়ের যে প্রশ্নগুলো তোমাদেরকে করে যেতেই হবে, এই প্রশ্নগুলি তোমাদেরকে প্রথমেই জেনে রাখা দরকার বলে আমার মনে হয়েছে। সেই জন্য এই প্রশ্নগুলি এবং উত্তরগুলি প্রথমেই আলোচনা করে দিচ্ছি। এই ক্ষেত্রে এই প্রশ্নগুলি তোমরা যদি করে নিতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের ফাইনাল পরীক্ষাতে ফাইনাল পরীক্ষা দিতে অনেকটাই সহজ হয়ে যাবে এবং তোমাদের এইখান থেকে কমন আসবেই। এবং ইতিমধ্যে আমি তোমাদের মেন বাংলা বিষয়ের অর্থাৎ CC1D ভাষাতত্ত্ব বিষয়ের সাজেশনটা ইতিমধ্যে আমি আপলোড করে দিয়েছি। তোমরা যারা এখনও আমার ওই সাজেশনের ভিডিওটা দেখোনি, আমার এই ভিডিওটা শেষে আমি ওই সাজেশনের ভিডিওটা দিয়ে দেবো, তোমরা সেক্ষেত্রে একটু দেখে নিও। তো চলো বেশি কথা না বলে দেখে নিই তোমাদের মিল বাংলা অর্থাৎ L22 CCL22 বিষয়ে যে প্রশ্নগুলো প্রথমেই জেনে রাখা দরকার। তো চলো দেখে নাও প্রথমে প্রশ্নগুলো কীভাবে দিয়েছি দেখে নাও। কবিতার নাম এবং কবির নাম, অর্থাৎ তোমাদের কী কী কবিতা পড়তে হবে এবং কবিতার নাম এগুলো জেনে রাখা দরকার তোমাদের প্রথমেই, এবং এর উৎস এবং কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং এদের প্রকাশকাল, এগুলো থেকে তোমাদের পরীক্ষাতে দেবেই যে বলাকা কবিতাটি কোন কবি রচনা এবং এটি উৎস কোথা থেকে বা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। এই ক্ষেত্রে এই প্রশ্নগুলো তোমরা যদি জেনে রাখো, সেক্ষেত্রে তোমাদের যে ওএমআর সিটে পরীক্ষা হবে, অর্থাৎ এই পেপারটা তোমাদের সম্পূর্ণ ওএমআর সিটে পরীক্ষাটা হবে, সেক্ষেত্রে তোমাদের ওএমআর সিটে যে MCQ প্যাটার্ন যে অপশনগুলো থাকবে, সেক্ষেত্রে তোমরা যদি এগুলো জেনে রাখো প্রথমেই, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা দিতে অনেকটাই সহজ হয়ে যাবে। এবং এর পরবর্তী ভিডিওতে আমি এর প্রত্যেকটা কবিতার অর্থাৎ তোমাদের যে 10টা কবিতা আছে, এই প্রত্যেকটা কবিতার যে MCQগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আজকের যে বিষয়ে এই বিষয়টা দেখে নেওয়া যাক। তো চলো দেখে নাও। বলাকা কবিতার নাম এবং কবির নাম। কবিতার নাম বলাকা এবং কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। এটা উৎস হচ্ছে বলাকা কাব্যগ্রন্থ থেকে, এটা উৎস। এবং এটার প্রকাশকাল হচ্ছে 1322 বঙ্গাব্দে সবুজ পত্রিকায় কার্তিক সংখ্যায় প্রকাশিত হয়। অর্থাৎ এটি সবুজ পত্রিকায় কার্তিক সংখ্যায় প্রকাশিত হয়। এক্ষেত্রে তোমাদের MCQ দিয়ে দেবেন যে বলাকা কবিতাটার প্রকাশকাল কত বঙ্গাব্দে। সেক্ষেত্রে তোমাদের হয়ে যাবে 1322 বঙ্গাব্দে সবুজ পত্রিকায় কার্তিক সংখ্যায় প্রকাশিত হয়। তো 2 নম্বর দেখে নাও। বনলতা সেন জীবনানন্দ দাশ। এটা বনলতা সেন কাব্যগ্রন্থেরই অন্তর্গত। কাব্যগ্রন্থের প্রকাশকাল 1942 খ্রিস্টাব্দে, কবিতা রচনাকাল 1935 খ্রিস্টাব্দে। এটা কাব্যগ্রন্থের প্রকাশকাল 1942 খ্রিস্টাব্দে এবং কবিতার রচনাকাল 1935 খ্রিস্টাব্দে। আমার কৈফিয়ত, কবির নাম কাজী নজরুল ইসলাম। এটা সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত। সর্বহারা কাব্যগ্রন্থের প্রকাশকাল 1926 খ্রিস্টাব্দে, কবিতার প্রকাশকাল 1926 খ্রিস্টাব্দে। এটি বিজলি পত্রিকায় 1322 বঙ্গাব্দে আশ্বিন সংখ্যায় প্রকাশিত হয়। এতে তোমাদের MCQ দিয়ে দিল যে আমার কৈফিয়ত কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, সেক্ষেত্রে সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত এবং বিজলি পত্রিকায় 1322 বঙ্গাব্দে আশ্বিন সংখ্যায় প্রকাশিত হয়। পরবর্তী দেখে নাম। বিরহ অন্নদা শঙ্কর রায়। লিপি কাব্যগ্রন্থের অন্তর্গত। কাব্যগ্রন্থের কবিতাগুলি রচনাকাল 1930 থেকে 1931 খ্রিস্টাব্দে। গ্রন্থটি বিস্তৃত উৎসর্গ লীলা রায়কে, অর্থাৎ বিরহ কবিতাটাই লীলা রায়কে উৎসর্গ করে লেখা হয়েছিল। এটা কাব্যগ্রন্থ হতো লিপি কাব্যগ্রন্থের অন্তর্গত এবং লীলা রায়কে উৎসর্গ করা হয়েছিল। এই ক্ষেত্রে তোমাদের একটা গুরুত্বপূর্ণ MCQ দিয়ে দেবে যে বিরহ কবিতাটা কাকে উৎসর্গ করে লেখা হয়েছিল, সেক্ষেত্রে লীলা রায়কে। এবং পরবর্তী দেখে নাও। প্রার্থনা অজিত দত্ত। কবির নাম অজিত দত্ত। এটা কুসুমের মাস কাব্যগ্রন্থের অন্তর্গত। কুসুমের মাস অজিত দত্ত, প্রার্থনা কবিতাটি অজিত দত্তের লেখা এবং কুসুমের মাস কাব্যগ্রন্থের অন্তর্গত। কাব্যগ্রন্থের প্রকাশকাল 1930 খ্রিস্টাব্দে। তো পরবর্তী দেখে নাও। মহুয়ার দেশ সমর সেন। মহুয়ার দেশ এটা সমর সেন কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত। মহুয়ার দেশ কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সমর সেনের কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত। কাব্যগ্রন্থের প্রকাশকাল 1954 খ্রিস্টাব্দে। এবং তোমাদের পরবর্তী দেখে নাও। কাস্তে দীনেশ দাস। কাস্তে কাব্যগ্রন্থের অন্তর্গত। কাস্তে কবিতাটি রচিত হয়েছিল 1937 খ্রিস্টাব্দে। এক্ষেত্রে তোমাদের MCQ দিলে কাস্তে কবিতাটি কত খ্রিস্টাব্দে রচিত হয়েছিল, সেক্ষেত্রে হবে 1937 খ্রিস্টাব্দে। এবং কাস্তে কবিতাটি কাস্তে কাব্যগ্রন্থেরই অন্তর্গত এবং কবি হলেন দীনেশ দাস। পরাণ মাঝি হাঁক দিয়েছে রাম বসু। পরাণ মাঝি হাঁক দিয়েছে কে লিখেছেন? রাম বসু। এক্ষেত্রে দিয়ে দেবে যে পরাণ মাঝি হাঁক দিয়েছে কবিতাটি কে লিখেছেন এবং কবির নাম কি, সেক্ষেত্রে দিয়ে দেবে রাম বসু। এবং তোমাকে কাব্যগ্রন্থের অন্তর্গত। তোমাকে পরাণ মাঝি হাঁক দিয়েছে কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, সেক্ষেত্রে তোমরা দিয়ে দেবে তোমাকে কাব্যগ্রন্থের অন্তর্গত।
কবিতার রচনাকাল 1949 খ্রিস্টাব্দে, কাব্যগ্রন্থের প্রকাশকাল 1950 খ্রিস্টাব্দে। অর্থাৎ রচনা হয়েছে 1949 খ্রিস্টাব্দে এবং কাব্যগ্রন্থের প্রকাশকাল হয়েছে 1950 খ্রিস্টাব্দে। এবং পরবর্তী দেখুন বাবরের প্রার্থনা, কবির নাম শঙ্খ ঘোষ। বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের অন্তর্গত বাবরের প্রার্থনা। তো তোমাদের এক্ষেত্রে দেখে নেবে কাস্তে কবিতাটি কিন্তু কাস্তে কাব্যগ্রন্থের অন্তর্গত। বাবরের প্রার্থনা অর্থাৎ শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটি রচনাকাল 1974 খ্রিস্টাব্দে, কাব্যগ্রন্থের প্রকাশকাল 1976 খ্রিস্টাব্দে। এক্ষেত্রে তোমরা এই প্রশ্নগুলি যদি তোমরা করে নিতে পারো, এক্ষেত্রে তোমাদের 40 থেকে 50% তোমাদের প্রায় হয়েই যাবে এই প্রশ্নগুলো যদি করে নিতে পারো। এখান থেকে তোমাদের এখান থেকে প্রশ্ন দেবেই। এবং পরবর্তী এখানে অবনী বাড়িয়েছে শক্তি চট্টোপাধ্যায়, ধর্মে আছে জিরাফে আছে কাব্যগ্রন্থের। তো অবনী বাড়িয়েছে শক্তি চট্টোপাধ্যায়ের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সেক্ষেত্রে হবে ধর্মে আছে জিরাফে আছে কাব্যগ্রন্থের অন্তর্গত। কাব্যগ্রন্থের প্রকাশকাল 1965 খ্রিস্টাব্দে। তো তোমরা বুঝতে পারলে তো আমি এই প্রশ্নগুলো কী জন্য প্রথমে আলোচনা করে দিলাম, যে এইখান থেকে তোমাদের আসবেই। অর্থাৎ দিয়ে দিল এমসিকিউ দিয়ে দিল অবনী বাড়িয়েছে কবিতাটি কার লেখা, সেক্ষেত্রে তোমাদের হবে শক্তি চট্টোপাধ্যায়। আবার দিয়ে দিল যে বাবরের প্রার্থনা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, সেক্ষেত্রে তোমাদের বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের অন্তর্গত। আবার দিয়ে দিতে পারে যে বাবরের প্রার্থনা কবিতাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, সেক্ষেত্রে তোমাদের কাব্যগ্রন্থের প্রকাশকাল হবে 1976 খ্রিস্টাব্দে এবং কবিতার রচনাকাল হবে 1974 খ্রিস্টাব্দে। এরকমভাবে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো দিয়ে দেবে, সেই জন্য আমি এইগুলো আলোচনা করে দেবে। এবং এবার দেখে নাও কবির নাম এবং প্রথম লাইন, শেষ লাইন এবং চরণ স্তবক, এটা দেখে নাও। কবির নাম, কবিতার নাম বলাকা, কবিতার নাম বলাকা। প্রথম লাইন কি আছে? সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমিলে স্রোতখানি বাঁকা। এবং শেষ লাইন হেতা নয় অন্য কথা অন্য কোনখানে। এটি চরণ স্তবক, 5টি স্তবক এবং 65টি চরণ। এক্ষেত্রে তোমাদের এই প্রশ্নগুলো এইগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের প্রথমে জেনে রাখা দরকারি, এগুলো তোমাদের জেনে রাখতেই হবে। সেই ক্ষেত্রে তোমাদের এইগুলো জেনে রাখলে তোমাদের 40 থেকে 50% এইখান থেকেই কমন চলে আসবে। এই ক্ষেত্রে যেভাবে প্রশ্নগুলো আসতে পারে সেটা আমি একটু বলে দিচ্ছি, শুনে জেনে নাও। যে বলকা কবিতাটির প্রথম লাইন কোনটি? সেক্ষেত্রে তোমাদের 4টে এমসিকিউ দিয়ে দেবে, 4টে অপশান দিয়ে দেবে। সেক্ষেত্রে তোমাদের যেটি সঠিক হবে সেটা তোমাদের ওই ম্যাচে গোল করতে হবে। ABCD এখন 4টে দিয়ে দেবে, সেক্ষেত্রে তোমাদের যেটা সঠিক হবে সেটাতে তোমাদের গোল করতে হবে। সেটা তো তোমরা জানোই, এর আগের তোমরা 3rd সেমে ইংলিশটা যেভাবে দিয়েছিল সেইভাবেই তোমাদের এই পরীক্ষাটা হবে। তো সেক্ষেত্রে তোমাদের প্রথম লাইন, শেষ লাইন এবং চরণ স্তবক, এই ক্ষেত্রে তোমাদের শর্ট কোশ্চেনে দিয়ে দেবে যে বলাকা কবিতাটি চরণ কটি এবং স্তবক কটি। সেক্ষেত্রে তোমার হয়ে যাবে 5টি স্তবক এবং 65টি চরণ। চরণ মানে এখানে লাইন, যে কবিতায় কটি লাইন, সেক্ষেত্রে হবে 65টি চরণ মানে লাইন এবং 5টি স্তবক। 2 নম্বর দেখে নাম বনলতা সেন। প্রথম লাইন 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। এবং শেষ লাইন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। এবং 3টি স্তবক, 18টি চরণ। আমার কৈফিয়ত বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নয় নবী। এবং শেষ লাইন যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। এটি 14টি স্তবক, 82টি চরণ। বিরহ মৃত্যুর মতো এই শুধু ভেদ, আর বার বলিবার কবে পাবো ছল। 2টি স্তবক, 14টি চরণ। প্রার্থনা জীবনহীন রুদ্ধ প্রাণ অবরুদ্ধ আশা, উন্মুক্ত আকাশ ছাড়া সঙ্গীত আসে না কণ্ঠে ভারী। 2টি স্তবক, 14টি চরণ। এক্ষেত্রে তোমাদের প্রথম লাইন এবং এইখানে যেটা মাঝে রয়েছে সেটা শেষ লাইন এবং 2টি স্তবক, 14টি চরণ। এবং মহুয়ার দেশ, প্রথম লাইন মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে। এবং শেষ লাইন কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। 2টি স্তবক, 22টি চরণ। এক্ষেত্রে তোমাদের দিয়ে দিল যে মহুয়ার দেশ কটি স্তবক, সেক্ষেত্রে তোমাদের 2টি স্তবক দিয়ে দেবে। এমসিকিউ দিয়ে দেবে যে 2টি, 3টি, 4টি, 5টি এরকম দিয়ে দেবে। সেক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর সেটা দিয়ে দেবেন। এই জন্যই আমি এটা প্রথমে আলোচনা করে দিলাম যে তোমাদের যেন শর্ট কোশ্চেনে এইগুলো থেকে তোমাদের তো কমন আসবেই, এইগুলো করে নিলে তোমাদের অনেকটাই হালকা হয়ে যাবে সিলেবাসটা। কাস্তে বেউনেট, প্রথম লাইন বেউনেট হোক যত ধারালো। এবং শেষ লাইন এ মাটির কাস্তেটা বন্ধু। 5টি স্তবক, 20টি চরণ। পরাণ মাঝি হাঁক দিয়েছে, অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে। প্রথম লাইন অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে। পরাণ মাঝি হাঁক দিয়েছে, শেষ লাইন পরাণ মাঝি হাঁক দিয়েছে। 8টি স্তবক, 64টি চরণ। বাবরের প্রার্থনা এই তো জানু পেতে বসেছি পশ্চিম, এটা প্রথম লাইন এবং শেষ লাইন আমার সন্ততি স্বপ্নে থাক। 65টি স্তবক, 24টি চরণ। অবনী বাড়ি আছো, প্রথম লাইন দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া, অবনী বাড়ি আছো। 2টি স্তবক, 12টি চরণ।
তো এই প্রশ্নগুলো দেখার পর তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং এগুলো জেনে রাখলে তোমাদের পরীক্ষা দিতে কতটা সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে খাতায় লিখে নিও এবং কয়েকবার আমার এই ভিডিওটা শুনে নিও, সেক্ষেত্রে তোমাদের হয়ে যাবে। এক্ষেত্রে তোমাদের এখান থেকে তোমাদের কমন আসবে, এমসিকিউ যে এখান থেকে আসবে, এইগুলো করে নিলে তোমাদের এখান থেকে অনেক কমন চলে আসবে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, এবং তোমরা যারা এখনও আমার মেন বাংলা বিষয়ে সাজেশনের ভিডিওটা দেখোনি, এই 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 ভিডিওটা শেষে আমি ওই ভিডিওটা দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। সেক্ষেত্রে তোমাদের মেন বাংলা বিষয়টা সম্বন্ধে যে কি কোন ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষাতে, সেটা সম্বন্ধে আমি ডিটেলসে আলোচনা করে দিচ্ছি এবং সাজেশনের ভিডিওটা দিয়ে দিচ্ছি। এবং এর পরবর্তী ভিডিওতে আমি এই তোমাদের L22 বা মেন বাংলা এই প্রত্যেকটি তোমাদের বাংলা বিষয়ের যে প্রশ্নগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নের উত্তরগুলো আলোচনা করবো এবং তোমাদের এই প্রত্যেকটি কবিতা থেকে এমসিকিউগুলো নিয়ে আলোচনা করে দেবো। তো তোমরা বুঝতেই পারছো চ্যানেলটা কতটা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিও। সেক্ষেত্রে তোমাদের আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে এবং তোমার ভিডিওটা দেখে নিলে তোমারই উপকার লাগবে। তো চলো আজকে আর বেশি কথা না বলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।